নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। হ্যাঁ, বাংলা বলছে। আরজি করের ঘটনা নিয়ে বাংলা বলছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে বাংলা বলছে। আরজি করের যে ঘটনা, নৃশংসভাবে যে ঘটনা ঘটানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু বাংলা জুড়ে অর্থাৎ রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। নানা তথ্য, নানা দাবি। এরই মাঝে আদালত জানিয়েছে যে পুলিশ প্রশাসনের গাফিলতির একটা বিষয়, অধ্যক্ষের যে ভূমিকা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের পরিচয় আপনাদের করাবো, তবে তার আগে আমাদের একটা প্রতিবেদন দেখাবো। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ফাইল, সিসিটিভি সহ কেসের বাকি নথি বুধবারের মধ্যে হস্তান্তর করতে হবে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। এজলাসেই সিবিআইয়ের হাতে কেস ডায়েরি হস্তান্তর প্রধান বিচারপতির। এখন থেকেই তদন্তভার সিবিআইয়ের হাতে। পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতি তোলার আবেদন আদালতের। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। ডেডলাইন ছিল রবিবার, তার আগেই কলকাতা পুলিশের হাত থেকে মামলা সিবিআই এর হাতে। আরজি করে ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় এখন থেকে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমরা দেখতে পাচ্ছি ঘুমন্ত অবস্থায় নৃশংসতম অত্যাচার, তারপর শ্বাসরোধ করে খুন। এই নির্মম ঘটনার নেপথ্যে কে বা কারা, এই প্রশ্নেই তোলপাড় রাজ্য। এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার, কিন্তু তাতে সন্তুষ্ট নয় নিহত ছাত্রীর পরিবার থেকে আন্দোলনকারীরা। তাই হাইকোর্টে একাধিক মামলা। সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআই কে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। কোর্টের ভিতরেই কেস ডায়েরি সিবিআই এর হাতে হস্তান্তর করেন বিচারপতি। সমাজে তোলপাড় ফেলা এই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। কেন পরিবারকে বলা হয় তরুণী চিকিৎসক অসুস্থ? কেন ফোন করে বলা হয় আত্মহত্যার ঘটনা? পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে? পরে কেন ধর্ষণ ও খুনের মামলা যুক্ত করা হয়? কেনই বা প্রিন্সিপালের বয়ান রেকর্ড করেনি পুলিশ? পাশাপাশি উঠে আসে প্রমাণ লোপাটের তত্ত্ব। আদালতেও এই নিয়ে সওয়াল জবাব। একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়। আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার বেলা 1টায় কেস ডায়েরি জমা করে রাজ্য। এরপরই প্রিন্সিপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। দেহ উদ্ধার থেকে ময়নাতদন্ত, তারপর দেহ হস্তান্তর। এর মাঝে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রাতিষ্ঠানিক প্রধান হওয়া সত্ত্বেও কেন কোনো অভিযোগ দায়ের করেননি প্রিন্সিপাল? এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল, ওনার পুরো হাত আছে এটাতে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলা একটি ব্যতিক্রমী মামলা। এই মামলায় প্রশাসন এবং পুলিশের গাফিলতি রয়েছে। ঘটনার তদন্তে পদত্যাগে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা কি? কেন তার বিবৃতি রেকর্ড হয়নি তা নিয়ে প্রশ্ন করে আদালত। সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভৎসনা করেছে। আদালতের নির্দেশ, ফাইল, সিসিটিভি সহ কেসের বাকি সমস্ত তথ্য প্রমাণ বুধবার সকাল 10টার মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে ঠিক কি কি ঘটেছিল সেই বিষয়ে আমাদের যে প্রতিবেদন আপনারা দেখলেন, এবং আদালত যে ক্ষুব্ধ, পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট, পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে সেটা নিয়েও কিন্তু আদালতে প্রশ্ন উঠেছে। আজকে আমাদের এই নিয়ে আলোচনা, অর্থাৎ আরজি করে যে ঘটনা, এরপর তারপরে যেভাবে একের পর এক তথ্য আসতে শুরু করে সে নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছে, একবার পরিচয় করিয়ে দেব। তৃণমূলের তরফ থেকে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শর্বরী মুখার্জি, আপনাকেও স্বাগত জানাবো। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকেও কলকাতা টিভিতে স্বাগত। এবং সমাজকর্মী শতাব্দী দাস রয়েছেন, আপনাকেও স্বাগত জানাবো। প্রথমে আমি বসুন্ধরাদির কাছে আসবো। এই যে ঘটনা ঘটেছে আরজি করে, তারপরে আজকে আদালত যেটা জানিয়েছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা, সেটা নিয়ে আদালত অসন্তুষ্ট। পাশাপাশি এই কেন
অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে এই প্রশ্ন সামনে আসছে। একাধিক প্রশ্ন, কেন অধ্যক্ষ আগে অভিযোগ দায়ের করলো না, কেন তাকে পদত্যাগ সে করলো তড়িঘড়ি এবং অন্যত্র তাকে নিয়োগ করা হলো, এই সমস্ত বিষয় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু একটা মানুষও কিন্তু দেখছে, সেই বার্তা মানুষের কাছেও যাচ্ছে। কি বলবেন? দেখুন, আদালত এই মামলাটিকে যেভাবে বিচার করার কথা বলেছেন আমরা সকলে সেটাকেই মেনে নিচ্ছি এবং এটার ভেতরে কোনো কনস্পিরেসি থিওরি নেই। অ্যাকচুয়ালি সরকার পক্ষ প্রথম থেকেই এই মামলাটিকে বা এই ঘটনাটিকে অত্যন্ত নক্কারজনক ঘটনা মেনে নিয়ে যা যা করণীয় সব করেছেন। তারপরেও যদি তদন্তে কিছু অসন্তুষ্টি থেকে থাকে, মুখ্যমন্ত্রী নিজেই প্রথম থেকে বলছেন যে কোনো অসন্তুষ্টি থাকলে যারা মৃতার যে বাড়ির লোক তারা যদি সন্তুষ্ট না থাকেন তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন। এমনকি উনি নিজে, মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই এর কথা বলেছেন, সেখানে চলে যেতে পারে মামলা। রবিবার পর্যন্ত উনি সময় চেয়েছিলেন। রবিবারের আগেই যদি আদালত কোনো সিদ্ধান্ত নেন তাতে কোনো আপত্তির, আমাদের তো কোনো আপত্তির কোনো ঘটনাই নেই। আমরা খুনের বা এই ঘটনার কিনারা করতে চাই, সেটা যে এজেন্সি করুক না কেন, আমরা এটার কিনারা করতে চাই, এর অতিরিক্ত কিছু না। এটার ভেতরে ষড়যন্ত্র কিছু দেখবেন না, কাউকে আড়াল করার কোনো চেষ্টাই এখানে করা হয়নি। সর্বরিদি, আপনার কাছে আসবো। এই যে একবার ফোন করা হয়েছিল নিহত তরুণী পরিবারকে, বলা হয়েছিল অসুস্থ, তারপর বলা হচ্ছে আত্মহত্যা, সেক্ষেত্রে ভেতরে কি কোথাও গোলযোগ, এবং এই যে অধ্যক্ষ তার যে ভূমিকা সেটা কিন্তু বিস্তর প্রশ্নের মুখে। আমি আপনাদেরকে দুটো তিনটে পয়েন্ট বলবো, হয়তো আগামী দিনে দেখা যাবে যে সেগুলো নিয়ে ভীষণভাবে তদন্ত চলছে, সংবাদ মাধ্যমে নিশ্চয়ই আসবে। সেটা হচ্ছে যে যে নিগৃহীতা নিপীড়িতা বোনটি আমাদের বা কন্যাটি আমাদের যে চূড়ান্ত অত্যাচারিত হয়ে চলে গেল পৃথিবী ছেড়ে, তার মৃত্যুর 2-3 দিন আগে তার ব্রুটালি গাড়িটা ভাঙা হয়েছে। হ্যাঁ, এবং এইভাবে তাকে একটার পর একটা দিন ধরে, এবং এটা আরজি করে মানে ফ্যান্টাস্টিক ফোর, আরজি করে ফ্যান্টাস্টিক ফোর, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, অভিক দে। আমি এই 4টে নাম আপনাদের বললাম, তদন্তের মধ্যে দিয়ে এই 4টে নাম বারবার মানুষের সামনে আসবে, কারণ এই 4 জন মিলে একটা সুন্দর র্যাকেট চালায় আরজি কর হসপিটালে। দায়িত্ব নিয়ে বললাম, কিন্তু একদম এটা কোনো ভাবার কারণ নেই যে বিরোধী বলে চিৎকার করছি, একদম নয়, দায়িত্ব নিয়ে বললাম। এই ফ্যান্টাস্টিক ফোরের অধীনে রয়েছে একদম নর্থ বেঙ্গল স্ট্রিমের যারা ইন্টার্ন, যারা দাদাগিরি করছে আরজি করে, এবং কিভাবে টাকা নিচ্ছে তারা। যে রোস্টার যে চেঞ্জ হয়, ডিউটি রোস্টার যারা চেঞ্জ করেন, নর্মালি আপনাকে রোস্টার চেঞ্জ হতে হবে, একজন ডাক্তার বা একজন পিজিডি সে একটা নাইট করবে, কিংবা একদিন একটা নাইট, একদিন একটা ইভিনিং, একদিন মর্নিং, এবং একটা ওপিডি। এটা হচ্ছে নিয়ম। যার উপরে তাদের রাগ, পরপর 3টে নাইট এরম দেয়া হলো, সে যদি গিয়ে বলে যে এটা কি হচ্ছে, এরম ভাবে রোস্টার হচ্ছে কি করে, তাহলে হয় তাকে ধুমকি, নয় তার কাছ থেকে চাওয়া হয় টাকা। এবং আপনি খোঁজ নেবেন, আপনাদের সংবাদ মাধ্যমে বসে দায়িত্বের সঙ্গে বললাম যে আরজি করে খোঁজ নেবেন, ইন্টার্নরা এসইউভি গাড়িতে চাপে, তাদের নিজেদের এসইউভি গাড়ি আছে, কত টাকা মাইনে পায় ইন্টার্নরা? আমার নিজের 3টে ভাই আছে যারা ওই হসপিটাল থেকে পাস আউট, প্রতিষ্ঠিত ডাক্তার, তারা একদম না জেনে এসব কথা বলছি না, জেনে বলছি। কেমন এভাবে টাকার বখরা চলে আরজি কর হসপিটালে, এবং সেই টাকা একদম এই মানে ফ্যান্টাস্টিক ফোরের হাতে পৌঁছে, তার সঙ্গে ওখানকার দাদা যারা দাদাগিরিটা করছে। আরেকটা কথা আপনাদের বললাম, সিবিআই এর হাতে আসবার পরেও কিসে কারণ যে যেখানে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ চেস ডিপার্টমেন্টের সেমিনার রুম, তার গায়ে লাগাওয়া ঘরটা ভেঙে দেয়া হলো। আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে সর্বরিদি এই বিষয়ে, এবং আমি সুমনদার কাছে যাব। এই যে প্রশ্নগুলো আসছে যে কেন 2বার ফোন করা হয়েছিল, 2বার ফোন করে 2 রকমের কথা বলা হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে, অধ্যক্ষের যেভাবে পদত্যাগ, তারপর তড়িঘড়ি অন্য একটা প্রতিষ্ঠিত সংস্থা তাকে সেই একটা দায়িত্ব দেওয়া, এই যে বিষয়গুলো সামনে আসছে, আদালত বেশ কিছু প্রশ্ন করেছে। এবং এই যে সন্দীপ ঘোষ, তাকে নিয়ে কিন্তু অনেক অভিযোগ এর আগে থেকেও ছিল, কি বলবেন? দেখুন, আমার মনে হয় সন্দীপ ঘোষকে নিয়ে যত কম আলোচনা করা যায় তত ভালো। সন্দীপ ঘোষের প্রশাসন বা তিনি আরজি করে থাকার সময় কি হয়েছিল এই বিষয়ে আমি বা
বিজেপির যিনি আছেন বা ইভেন তৃণমূলেরও যিনি আছেন তিনি বলার চাইতে শান্তনু সেন 2 বছর আগে কি পোস্ট করেছিলেন সেগুলো দেখে নিলেই পরিষ্কার হয়ে যাবে। সন্দীপ ঘোষের তো নিশ্চয়ই কোনো পাওয়ারফুল লবি তার পেছনে ছিল, তা না হলে একজন অন্য জেলায় ট্রান্সফার হন, সেখান থেকে 48 ঘন্টার মধ্যে তাকে আবার আরজি করে ফিরিয়ে আনা হয়। সন্দীপ ঘোষ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের রাজ্যের যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন সেখানে সন্দীপ ঘোষ একটা ব্লট, সেটা যত দ্রুত সরে যায় এটা ভালো যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তাকে যেন আপাতত কোথাও নিয়োগ না করা হয়। দ্বিতীয় পার্ট হচ্ছে যে তদন্ত হবে, মুখ্যমন্ত্রী নিজেও চেয়েছিলেন যে সিবিআই তদন্ত হোক, তদন্ত হবে, কিন্তু বাকিটাতে আমার আপত্তি আছে। অর্থাৎ এই যে স্পেকুলেটিভভাবে নাম ভাসিয়ে দেওয়া যে অমুক এটা করেন, তমুক এটা করেন, অমুক এটা করেন। দেখুন এর আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, যেহেতু নিজে প্রেস কনফারেন্স করেছেন বলতে কোনো অসুবিধা নেই, তার ছেলে ঘটনাটার সঙ্গে জড়িত। তারপর দেখা গেছে তার ছেলে আরজি করে পড়েই না। দেখুন এইটা আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নতুন একটা ব্যাধি যে যখন আপনি কাউকে মানে পারছেন না তখন তাকে আপনি সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিন যে অমুক লোক এটা করেছে। দেখুন যেমন যিনি মারা গেছেন তার প্রতি যেমন আমাদের গভীর শোক রয়েছে, তেমনি যাকে আপনি অকারণে ভিকটিম করছেন, যে সেদিনকে হয়তো কোনো ঘটনাতে ছিলই না, সেটাও সমান অপরাধ। সমান মানে অনেক সময় বেশি অপরাধ। এই যে সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসানো, সেটা চিন্তা। আমাদের ছোটোবেলায় একবার পুরুলিয়াতে একবার অস্ত্রবর্ষণ হয়েছিল, তখন স্পেকুলেটিভ জার্নালিজমের আইডিয়াল ছিল, মানে সেই অস্ত্র আমরা আনন্দমার্গী থেকে শুরু করে শ্রীলঙ্কা সবাইকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আজ অব্দি কেউ জানে না পিটার ব্লিচ আর কিম ডেভি কার জন্য অস্ত্র এনেছিল। সো দ্যাট শুড নট বি। পুলিশ তদন্ত করছিল, সিবিআইয়ের হাতে তদন্ত গেছে, যদি সিবিআই এর মনে হয় যে আরও কেউ যুক্ত আছে তাকে অ্যারেস্ট করবে। এর জন্য এই যে 4 ফ্যান্টাস্টিক 4, আমি আবার বলছি সন্দীপ ঘোষ ইজ এ ডিফারেন্ট ক্যাটাগরি। তার নামে মানে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন যা বলেছেন যথেষ্ট, কিন্তু বাকিদের সম্পর্কে আগে অভিযোগ প্রমাণিত হোক। আমরা তো কাউকে সোশ্যালি ম্যালাইন করতে পারি না। আমি আপনাকে মনে করিয়ে দিই, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পরে অন্তত 4 জন অধ্যাপিকার নাম সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াতো। তাদেরকে আজ ইডি অ্যারেস্ট করবে, কাল ইডি অ্যারেস্ট করবে, কেউ অ্যারেস্ট হয়নি, কারো চাকরি যায়নি, কারোর বাড়ি অবধি কেউ পৌঁছয়নি। দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ভিকটিম শেমিং, ভেরি ব্যাড। একেবারে, এবং সবার মতামত জানবো। আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় ফিরবো। আমি শতাব্দীর কাছে যাব। এই যে একটু আগে সুমনদাও বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নানান তথ্য ঘোরাফেরা করছে, যেভাবে বিভিন্ন লোকের মতামত আসছে, তারা বেশ কিছু বলছে এবং মানুষ সেই ইনফরমেশন কিন্তু ফিড করছে ক্রমাগত এই ঘটনাকে কেন্দ্র করে, তাহলে কি কোথাও সোশ্যাল মিডিয়া এই ঘটনার উপর ইম্প্যাক্ট ফেলছে না, তাই নয় কি? সোশ্যাল মিডিয়া ভালো মন্দ দুরকমই ইম্প্যাক্ট ফেলে। যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদেরই সচেতন হতে হবে। আমরা সবাই জানি যে এখন মানে এই পোস্ট ট্রুথের যুগে সমস্ত ক্ষেত্রেই অনেক রকমের ভুয়ো তথ্য চলে আসে। সেটা মানে অলিম্পিক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই হয়, যখন এই ক্ষেত্রেও হবে সেটা বলাই বাহুল্য। ফলে মানুষকে একটু যাচাই করে নিতে হবে। যারা কনসার্ন পারসন বা যারা ডাক্তার আছেন তাদের সাথে যদি পরিচিতি থাকে কথা বলতে হবে এবং যাচাই করতে হবে। মানে সোশ্যাল মিডিয়াটা এই ক্ষেত্রে একটা তো বিশাল বড় ইস্যু নয়, তার যেরকম প্রোজ অ্যান্ড কোনস সব ব্যাপারে থাকে সেই ব্যাপারে মানে এক্ষেত্রেও আছে। মানে তার ভালো দিকও আছে যে সোশ্যাল মিডিয়াতে ডাক দিলে এই ঘটনার পরে ডাক্তাররা ডাক দিচ্ছেন নাগরিক কনভেনশন করবেন, যেহেতু তারা আরজি করতে পারছেন না, সুতরাং তারা এনআরএসএ করছেন নাগরিক কনভেনশন। মানে আরজি করতে পারছেন না সেটাও একটা ইস্যু। মানে কেন করতে পারছেন না, সেখানে করতে দেওয়া হচ্ছে না এবং একটা অস্বাভাবিক ভয় সেখানে দেখা যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, যারা কিনা ওখানে শাসক দলের যে ছাত্র দলটি আছে তারা সেটা করে নাও। তারাও বলছে যে এর আগে তারা নানা ধরনের জাস্টিফাইড আন্দোলন করতে গিয়ে, রাইটিয়াস আন্দোলন করতে গিয়ে সাপ্লি খেয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো তো আছেই। তো যাই হোক, এই যে তা সত্ত্বেও ডাক্তাররা যে একটা নাগরিক কনভেনশনের ডাক দিচ্ছেন এবং নাগরিকরা আসছেন, আজকেই হয়েছে সেটা পাশের হাসপাতালে এনআরএসে, তো সেইটাও তো সোশ্যাল মিডিয়া আছে বলেই সম্ভব হচ্ছে। বা যেমন ধরুন আমরা যে একটা সারা রাতব্যাপী মানে যেহেতু ওই ভদ্রলোক অধ্যক্ষ তিনি বলেছিলেন যে যিনি ভিকটিম ব্লেমিং করেছিলেন, বলেছিলেন রাত্রিরে তিনি ইট ওয়াজ ইররেসপন্সিবল অফ হার টু বি অ্যালোন অ্যাট নাইট। সুতরাং সারা রাত্রিব্যাপী মেয়েরা কলকাতায় থাকবেন এরকম যে একটা মুভমেন্ট হচ্ছে,
14 তারিখ রাত্রিরে, সেটাতে প্রায় 50টা ভেন্যু, মানে 3টে ভেন্যু দিয়ে শুরু হয়েছিল, 50টা ভেন্যুতে দাঁড়িয়েছে ব্যাপারটা 24 ঘন্টার মধ্যে। সেটাও সোশ্যাল মিডিয়ার কারণেই হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়াকে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আহ্বান করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, সেখানে প্রতিবাদে মানুষ যাচ্ছে, অংশগ্রহণ করছে, এগুলো আছে, কিন্তু যে সমস্ত তথ্য ঘোরাফেরা করছে এর মাঝে মানুষ কি সেটা ছেঁকে নিতে পারে? মানুষ বুঝতে পারবে কোনটা মিথ্যে কোনটা সত্যি? মানুষের মধ্যে কি সেই সচেতনতা আছে? মানুষের মধ্যে সচেতনতা আছে, যে কিছু মানুষের মধ্যে তো নিশ্চয়ই আছে। সবার মধ্যে থেকে আমরা সচেতনতা আশা করতে পারি না, সেটা সমস্ত ক্ষেত্রেই আর কি, সেটা তো সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয়। মানে এই বিশেষ ঘটনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কারণে একটা বিশাল কিছু ক্ষতি বৃদ্ধি হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। মানে বিশেষ করে ক্ষতির দিকটা খুব বেশি হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এখানে ভুয়ো কিছু তথ্য ঘুরছে, তো সেটা মানুষের দায়িত্ব অবশ্যই যে তারা সেটা ছেঁকে নেবেন, এবং ফাইনালি তো বিচারটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই হয় না। তো সিবিআই তদন্ত হবে, তাতে আমরা খুশি, এবং সিবিআই তদন্তের মাধ্যমে এই ব্যাপারগুলো আসবে। এই বিষয়টা, এই সিবিআই তদন্তের বিষয়টা সুমনদার কাছে যাব, যে সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে এবং সিবিআই এর আগেও বেশ কিছু তদন্ত করেছে। যদি আমরা সিবিআই সাকসেস রেট দেখি, সেরকম কিন্তু যে খুব ভালো জায়গায় সিবিআই রয়েছে সেক্ষেত্রে নয়। তাহলে এই ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্ত কি বলবেন? দেখুন, এটা দুটো পার্ট আছে। সেটা হচ্ছে যেহেতু অনেক সময় যে সরকার বা যে রাজ্য সরকার, তার উপর আস্থা না থাকলে আপনি সিবিআই এর কাছে যেতে পারেন, মানে যে কোনো কেন্দ্রীয় এজেন্সির কাছে যেতে পারেন, এবং এটা আমাদের দেশে গত কয়েক বছর ধরে একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু আপনি যে কথাটা উল্লেখ করলেন, অর্থাৎ সিবিআই এর সাকসেস রেট, আপনি যদি 2023 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সিবিআই এর তৎকালীন ডিরেক্টর যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে দেখা গেছিল যে তাদের সাকসেস রেট ইজ 73%, মানে 27% কেসের তারা ফয়সালা করতে পারে না। নাও হিয়ার কামস এ রাইডার। এই যে 73% কেস সিবিআই মানে সফল হয়েছে বলে বলা হয়, তার মধ্যে 60% হচ্ছে আপনার বাড়ির বই চুরি হয়ে গেছে, আজম খানের বাড়ির মুরগি চুরি হয়ে গেছে, মানে যে কেসগুলো কোনোদিন আসাই উচিত না সিবিআই এর কাছে। যেগুলো সেন্সিটিভ কেস, যেগুলো সত্যি সত্যি পলিটিক্যালি ইম্পর্টেন্ট কেস, সেগুলোতে সিবিআই কি করেছে? ঠিক, মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন, আমি সেগুলোতে যাচ্ছি না। আপনি সারদা, নারদা, একটার পর একটা কেস দেখুন। পশ্চিমবঙ্গের কেসগুলোতে কি হয়েছে? সিবিআই সাকসেস রেট ইজ ভেরি বিলো। সিবিআই সাকসেস রেট যে বিলো হবে, তার কারণ হচ্ছে যে কেন্দ্রের শাসক দল যেভাবে সিবিআইকে ব্যবহার করেছে গত কয়েক বছরে, খুব বিনীতভাবে আমি আপনাকে উল্লেখ করে দিই, ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি যে সিবিআই এর ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর একে অপরের বিরুদ্ধে এফআইআর করছে। এই ঘটনাও ভারতবর্ষ দেখতে হয়েছে, মধ্যরাতে অন্য একজনকে এনে সিবিআইতে বসাতে হয়েছে। সো সিবিআই এখন আর সেই, মানে আগে সিবিআই সম্পর্কে যেটা আমরা আশা করতাম সেটা নেই। কিন্তু অবশ্যই যদি যারা চেয়েছেন, তারা যদি মনে করেন যে সিবিআই এটাতে মামলাটা তদন্ত করবে, তদন্ত হবে। এবং আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারও এ ব্যাপারে তো কোনো বাধা নেয়নি, ফলে সিবিআই তদন্ত করলে তদন্ত হবে। তার সাকসেস রেটটা নিয়ে অবশ্যই পৃথিবীর যে কোনো যারা সিবিআইকে যারা ফলো করে, তারা জানে যে সিবিআই সাকসেস রেট কতটা। বেশ, আমরা আলোচনায় ফিরছি, আরো বেশ কিছু তথ্য আপনাদের জানাবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো, আমি বসুন্ধরাদের কাছে আসবো যে এই সিবিআই তদন্ত, এটা কি কোথাও তৃণমূলের কাছে একটা স্বস্তি হয়ে দাঁড়াচ্ছে? কারণ এই যে যদি পুলিশ তদন্ত করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা তদন্তের অগ্রগতি কতটা হচ্ছে সেটা নিয়ে আদালত প্রশ্ন করছে, তাহলে কি কোথাও এটা একটা তারা একটু সরে এলো এবং সিবিআই এর কাছে সেই দায়িত্বভার চলে গেল? না, দেখুন, উদ্দেশ্যটা হচ্ছে যে তদন্তটা করাটা উদ্দেশ্য, তদন্তর কিনারা করাটা হচ্ছে উদ্দেশ্য, যাতে দোষীর শাস্তি হতে পারে। সমস্ত সার্কামস্টেন্সিয়াল যত এভিডেন্স আছে সেগুলোকে একটা চেনের মধ্যে নিয়ে এসে দ্রুত একটা শাস্তির ব্যবস্থা করা, এইটা হচ্ছে উদ্দেশ্য। সেটা সিবিআই করুক কি রাজ্য সরকার করুক। এইখানে একটা আশ্চর্য জিনিস আমরা দেখেছি যে আমাদের যারা বিরোধী পক্ষ আছেন তারাও পর্যন্ত সহযোগিতা করেছেন সরকারকে। তারা এবং বিরোধী পক্ষ এবং সরকার দুজনে একমত হয়ে, সকলে নাগরিক সমাজ, বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ সব এই পার্টিকুলার ঘটনাটাতে এক হয়ে আমরা তদন্তটা চাইছি। এখানে কোনো বিরোধিতা নেই কিন্তু এই মুহূর্তে যে সিবিআই হলো বলে সরকারের খুব ছ্যাঁকা লেগে গেল। শুধু তাই না, মুখ্যমন্ত্রী শুধু বলেছিলেন যে পুলিশ প্রশাসনে গাফিলতির কথাটাও তো উঠে এসেছে। যদি গাফিলতি কিছু থেকে থাকে
যদি কিছু থেকে থাকে সিবিআই সেটা বার করুক এবং সেটা সুরাহা করুক। কোর্টের 100 বার অধিকার আছে যে তদন্ত যাতে সুস্থভাবে হয় সেই বিষয়ে ইন্টারভেন করার, সেই বিষয়ে কথা বলার, এবং তদন্তের ভার কাকে দেয়া হবে, রাজ্য সরকারকে দেয়া হবে না ইট ইজ ফিট কেস ফর সিবিআই, সেটা ভাবনা চিন্তা করার 100% অধিকার আছে কোর্টের। কোর্টে মামলাকারী মামলা করেছেন অসন্তুষ্ট হয়ে, তিনি যদি সিবিআই দিয়ে সন্তুষ্টি পান কোথাও কোনো অসুবিধে নেই। জানবেন সরকার পক্ষও কিন্তু এই খুন এবং এই ঘটনার কিনারা করতে চাইছে, কারণ মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন মহিলা তার কর্মস্থলে এইভাবে খুন হবেন, এইভাবে এরকম একটি ঘটনার সাক্ষী হবে বাংলা, এটা আমাদের কারোর অভিপ্রায় নয়। আমরা খুনের কিনারা চাই বা বিষয়টির সমাধান চাই। সিবিআই হয়েছে বলে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। সর্বদি কি বলবেন এই প্রশ্নের উত্তরে? তার একটাই কথা বলবো, বসুন্ধরা একজন শিক্ষিত মানুষ এবং একজন দৃপ্ত মহিলা, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো এই বিষয় নিয়ে কোনো বিরোধিতা নেই, একদম ঠিক কথা। কিন্তু একটা প্রশ্ন রয়েই গেছে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ যিনি এই ঘটনায় আওতার মধ্যে পড়েন, তাকে কি করে মেডিকেল কলেজে ডিন করে বসিয়ে দেওয়া যায়, এই প্রশ্নতে বিচারপতি অবধি অবাক হয়ে গেছেন। সুতরাং মানে একটা বিষয়কে কমপ্লিট করে তার কি কি ঘটনা রয়েছে, তিনি কতটা দায়ী, তার কতটা দায়িত্ব ছিল, তিনি কি করে বলতে পারেন। আমি যদি, আমার পাশে রয়েছে বসুন্ধরা, আমি যদি জিজ্ঞেস করি যে বসুন্ধরাকে কেউ ওর উচ্চতর নেতৃত্ব কেউ যদি বলে রাত্রির 12টার সময় আপনি ওখানে গেছেন কেন, এর উত্তর কি ও দেবে? না। সুতরাং কি করে ওর প্রিন্সিপাল বলতে পারেন যে ওখানে কেন গেছিলেন? আপনার ক্যাম্পাসের পুরোটাতেই একজন ডাক্তার বা একজন ছাত্রী, তারা যারা কাজ করে সেখানে, তারা যেখানে খুশি রেস্ট নিতে যেতে পারে, যেখানে হাসপাতালে প্রপার অনকল রুম নেই। আমি আপনাদের চ্যানেলে বসে বলছি, দায়িত্ব নিয়ে আবারও বলছি, আই ডিপার্টমেন্টের অনকল রুমে গিয়ে দেখবেন কি পরিস্থিতি, মেডিসিন ডিপার্টমেন্টের এসএমওপি রুমে গিয়ে দেখবেন কি পরিস্থিতি। না দেখুন, দেখুন আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক। যখনই কোনো মহিলার ওপর কোনো রকম আক্রমণ হয় বা কিছু হয়, বা মহিলা নিজে খুন হন, নিজে রেপড হন, সঙ্গে সঙ্গে অন্য লোকেরা এই কথা বলেন, ওখানে কেন গেছিল, কেন ছোট পোশাক পরেছিল, রাত্রিবেলা সেখানে কি করছিল। তো এটা একটা অত্যন্ত পুরুষতান্ত্রিক মন থেকে এই সমস্ত প্রশ্ন বা এই সমস্ত, যিনি এটা বলেছেন তাকে শাস্তি কি হচ্ছে না জেনে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি কি করে তার পদোন্নতি দিয়ে তাকে আরেকটা হাসপাতালে ডিন করে দিতে পারে? কি করে সম্ভব সেটা? আমি যদি জানতে পারি যে আমার পরিবারের কেউ একজন এরকম একটা ঘটনা ঘটিয়েছে, আমি তাকে শাস্তির দিকে ঠেলে না দিয়ে আমি কি করে তাকে বাড়ি থেকে সরিয়ে আরেকটা জায়গায় দাঁড়ান একটু শুনুন ঘটনাটা। যা অভিযোগ আছে বা তদন্তে সমস্ত রকম সহযোগিতা যিনি করবেন না তাকে আমি শাস্তি দিতে পারি, যিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করছেন, যিনি সমস্ত কিছুর উত্তর দিচ্ছেন, কি হয়েছিল, কোথায় গেছিল, সমস্ত সিসিটিভি, কিন্তু তার এই কথা বলাও তো তিনি এই কথা তো বলতে পারেন না এইভাবে, তাই না? আমি তো সেটাই বললাম যে এটা অত্যন্ত একটা পুরুষতান্ত্রিক মন থেকে এই কথাবার্তাগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। আমি এই কথার নিন্দা করছি একদম, এবং তৃণমূল সরকার থেকে এই কথার নিন্দা নিশ্চয়ই করা, অন্যত্র আবার নিয়োগপত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার এটাই কথা যে নিন্দা যদি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন বা তৃণমূলের যারা প্রতিনিধি আসছেন তারা প্রত্যেকে নিন্দা করছেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পদোন্নতি কি করে হতে পারে সেই লোকটার? কি করে হতে পারে? এখন তো আদালত যে রায় দিয়েছে আমরা সেই রায়ই মেনে নিচ্ছি। আমরা একেবারে তদন্ত আদালতে যেমন বলবেন, যেভাবে সহযোগিতার কথা বলবেন সেটাই করার কথার দিকে আমরা সকলে সেটাকেই স্বাগত। আসল সমস্যা থেকে সরে যাবেন না। আসল সমস্যাটা হচ্ছে তদন্ত করা এবং আবার হাসপাতালে পরিষেবাটাকে ফিরিয়ে আনা। এরপরে আর বিষয়টাকে অতিরিক্ত জলঘোলা করে আসলে হাসপাতালের পরিষেবাটাকে গন্ডগোল করে দেওয়ার চেষ্টা করবেন না। একটা ছোট্ট বিষয় আছে এর মধ্যে, সেটা হচ্ছে যে এই কেসটা সমাপ্ত করে ঠিক করা, তার মানে এই নয় যদি মাথাগুলো প্রপারলি সামনে না আসে তাহলে একটা মেয়ে বা একটা ছাত্রী বা একটা ডাক্তার নয়, এটা বারবার হবে। আমি কেন বললাম যে এই অনকল রুমগুলোর কথা? টয়লেট নেই, টয়লেটে ছিটকিনি নেই, আমি কিন্তু এগুলো জেনে বলছি,
আমি একদম না জেনে কথা বলছি না। তাহলে এই যে টয়লেটে ছিটকিনি নেই, প্রপারলি টয়লেট নেই, মেয়েগুলো রেস্ট নেবে কোথায় তার ব্যবস্থা নেই, এটা যদি চলতে থাকে এটা বারবার হবে। এটা শুধু হাসপাতালের, দাঁড়ান, এটা শুধু হাসপাতালের সমস্যা না, এটা রেলের কোন স্টেশনে কোন টয়লেটে যাবেন একই অবস্থা, ট্রেনের কোন টয়লেটে যাবেন সেখানে বিভৎস অবস্থা। এটা শুধুমাত্র রাজ্য সরকারের দিকে তাকালে হবে না, মহিলারা সব জায়গাতে কর্মক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই অনেক বেশি অবহেলিত, অনেক বেশি অসুরক্ষার মধ্যে দিয়ে কাজ করে, সেই জিনিসটাই সামনে বেরিয়ে এসেছে এবং আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করছি। এটা একটা সমাজের সমস্যা, এটা একটা সরকারের সমস্যা বলে তুলে ধরার চেষ্টা করবেন। কিছু বলতে চাইছেন? বিষয়টা যেহেতু একটা মানে দুটো দলের তরজার মধ্যে যাচ্ছে, সুতরাং আমি একটু বলতে চাইছি যে প্রথমত নাগরিক সমাজ, বিরোধী এবং শাসক দল সবাই একসাথে এই বিষয়ে একমত হয়ে একটা কাজ করছেন। এতটা বোধহয় এটা একটু সরলীকৃত, কারণ ঘটনা ঘটলো আমরা তারপরে যখন প্রথম মিছিলের ডাক দেওয়া হয়েছিল শনিবার আরজি করের সামনে, সেদিন একটা মানে ভয়াবহ রকমের পুলিশ কর্ডন আমরা দেখেছিলাম এবং সেদিন মারধর করা হয়েছিল। যারা ছিলেন সাধারণ, বেশিরভাগই সাধারণ মানুষ ছিলেন, তো তাদের মারধর করা হয়েছিল এবং ডাক্তারদের মধ্যেও মার খেয়েছেন। ফলে এইটা একটা আমরা মনে করছি মানে শাসক দল থেকে মনে করা হচ্ছে হয়তো যে তারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছেন, বা বিরোধী দল মনে করছেন তারা করাচ্ছেন। আবার নাগরিক সমাজ হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা মনে করছি যে একটা চাপ সৃষ্টি করা হয়েছে সরকারের উপরে, যার ফলে ওই ঘটনাটা ঘটেছে অনেক আগে, মানে প্রায় বৃহস্পতিবার বোধহয় ঘটনাটা ঘটেছে। সরকারের আমি শেষে শুধু বলা হচ্ছে যে আবার মানে কর্মে ফেরত যান, জরুরি বিভাগটাকে এভাবে বন্ধ করে দেবেন না। এইটুকু এক সেকেন্ড, তো তারপরে আজকে তো তারপরে অনেক দিন হয়ে গেল, আপনারা যেটা দেখাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর বাইট সেটা তো গতকালের, এতদিন দিন ঘটনা প্রবাহের পরে তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের আপত্তি নেই সিবিআই তদন্তে ইত্যাদি। আমি কিন্তু এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছি, আমি এই তৃণমূল বিজেপির বিরোধের মধ্যে যাওয়ার চেষ্টা করছি না আর কি। মানে আমরা সবাই জানি যে এখানে আমাদের অধ্যক্ষ তাড়াতাড়ি বলেন যে মানে সরি পুলিশ বলেন যে রেপ হয়নি, মানে আত্মহত্যা হয়েছে এবং কি নিজের থেকে বাড়িতে নিয়ে চলে যান, বাবা মা জানতে পারেন না, বডি চলে যায় বাড়িতে। আবার যেখানে বিজেপির রাজ্য সেখানে হাতরাসে পুড়িয়ে দেয়। এই ব্যাপারটার মধ্যে আমি ঢুকতে চাইছি না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয়েছে মানে আমাদের মনে হচ্ছে নাগরিক হিসেবে যে নারী সুরক্ষাটা যখন দলীয় রাজনীতির ক্ষেত্রে আসছে সকলেই বিজেপি, তৃণমূল এবং সিপিএম সকলেই সেটাকে একটা বোড়ে হিসেবে ব্যবহার করছেন, যার যখন দরকার সেই হিসেবে। তো সেইটা থেকে বাইরে বেরিয়ে এসে আমরা বলতে চাইছি এটাই যে বোধহয় অতটা সরলীকৃত বিষয় নয়, সেটা আমার মনে হয় যে একটা চাপ সৃষ্টি করা হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে, যার ফলে এখন এটা সবাই মেনে নিয়েছেন যে আরো গভীরে প্রোব করতে বাধ্য করা হয়েছে বা করা হবে। বেশ, আমি আলোচনায় ফিরবো, সবার মতামত জানবো এই বিষয়ে, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। স্টেশনের কাছে ফিরে এলাম বিরতির পর, এবার আলোচনায় ফিরবো। আমি সুমনদার কাছে যাব। এই যে বারবার করে বলা হতো যে উত্তরপ্রদেশের ঘটনা, সেখানে সেই ঘটনা নিয়ে বিভিন্ন কথা হতো, সেখানে নারী নিরাপত্তা নিয়ে কথা হতো, এবার কি পশ্চিমবঙ্গেও এই বিষয়টা নিয়ে কথা হবে না? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ইংরেজিদের শব্দ আছে হোয়াট এভার, সেটা করা উচিত না। অর্থাৎ মণিপুরে দুজনকে হাঁটানো হয়েছে, ফলে পশ্চিমবঙ্গে হাঁটালে কি অসুবিধে, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলে আমি বিজেপির যখন মুখপাত্র বলছিলেন, আমি একবারও তাকে বিনেশ ফোগতের সাথে কি হয়েছিল এগুলো কোনো আলোচনাতেই যায়নি। বিনেশ ফোগতের সাথে যেটা হয়েছে সেটা যতটা অন্যায়, যদি এই তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে সেটাও তার চাইতে বেশি অন্যায়। ফলে সেটার বিচার করতে হবে, তদন্ত করতে হবে, শাস্তি দিতে হবে, এটাই প্রধান কাম্য। এর বাইরে এই যে মানে মণিপুরে কি হয়েছে দেখুন, হাঁসখালিতে অমুক হয়েছে, আমার মনে হয় এগুলো আলোচনা করলে একমাত্র যেটা হয় সেটা হচ্ছে যেটা বিচার প্রক্রিয়া, যার ফ্যামিলিতে এটাতে সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত তাদের সমস্যা হয়। কারণ মণিপুরে কি হয়েছে সেটা জেনে তো তার কোনো লাভ হবে না, সে জানতে চায় যে তার মানে কি হয়েছে। এবং আমি একটা শুধু কেউ একজন বললেন, মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল বলেনি, মুখ্যমন্ত্রী প্রথম দিন যখন একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন, সেই ফোনতেই, আমরা যাকে টেলিভিশনের ভাষায় ফোনও বলি, সেখানেই তিনি পরিষ্কার বলে দেন তার সিবিআই তদন্তে আপত্তি নেই, তার ফাঁসিতেও আপত্তি নেই। যেটা কিন্তু তৃণমূলের এতদিনের যে পলিটিক্যাল স্ট্যান্ড ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, কারণ তৃণমূল লম্বা আন্দোলন করেছিল এরা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, সেটা থেকে সরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে। এটা কি একটা ডিফেন্স মেকানিজম বলবেন যে বিরোধীরা কিছু হলে এই রাজ্যে? আমি এটাকে ডিফেন্স মেকানিজম বলবো না, আমি এটা বলবো এইটা
যে পলিটিক্যালি আপনাকে সবসময় ভাবতে হয় যে কোনটা করলে সমস্যাটার সমাধান হবে, কোনটা করলে সমস্যাটাকে আপনি অন্তত অ্যারেস্ট করতে পারবেন। দেখুন, একটা হচ্ছে তদন্ত, যেটা আপনি বললেন। এরপরে কিন্তু মেজর চ্যালেঞ্জ হবে, যেটা সত্যিকারের সবার চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এই হাসপাতালগুলো থেকে যে রোগীরা আসছেন, তারা যারা ফিরে যাচ্ছেন, তারা কিন্তু সরকারি হাসপাতালে যারা আসেন তারা প্রান্তিক মানুষ। নিশ্চয়ই ডাক্তাররা নিজেদের জন্য আন্দোলন করবেন, তাদের সুরক্ষার জন্য বলবেন, কিন্তু এই যে সরকারি হাসপাতালে যারা ফিরে যাচ্ছেন, ইতিমধ্যে 2 জন মারা গেছেন, সেটাও কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা খুব বিনীতভাবে যেটা আন্দোলনরত চিকিৎসক, তাদের এটা মাথায় রাখতে হবে। আমি এই বিষয়টা নিয়ে শতাব্দীর কাছে আসবো, যে এই যারা আন্দোলন করছেন তাদের পাশে প্রত্যেকেই আছে, তাদের সেই আন্দোলনকে প্রত্যেকে মান্যতা দিচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালে যারা আসছেন রোগীরা, তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এটা সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে, এই যে প্রথম দিন যখন ঘটনাটা ঘটলো, তারপরে এই যে এমার্জেন্সি নন এমার্জেন্সি টোটাল সিজ ওয়ার্ক এটা করার এই দুটোর মধ্যেও কিন্তু কয়েকদিনের তফাৎ ছিল, এবং ডাক্তাররা যখন দেখলেন যে তাদের এটাই মনে হয়েছিল যে যথেষ্ট ট্রান্সপারেন্ট হচ্ছে না তদন্ত, এবং অধ্যক্ষকে তাদের মনে হচ্ছে যে সেফগার্ড করা হচ্ছিল, তখন কিন্তু তারা এটা আমার মনে হয় যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ডাক্তারদের আমি অন্তত দেখেছি যে তারা যখন সিজ ওয়ার্কে যান, কথায় কথায় কিন্তু যান না, কারণ তাদের সেই যাওয়ার সুযোগটাও সত্যি নেই। তাদের ওপরে সাধারণ মানুষের তো মানে শুধুমাত্র কাজ আটকে যাওয়া থাকে না, জীবন মরণের ব্যাপার থাকে, ফলে একেবারে চরম পরিস্থিতি হলে তবেই তারা সিজ ওয়ার্কে যান। এবং আমি অবশ্যই চাইবো যে সিজ ওয়ার্কটা উঠে যাক, কিন্তু সেটা তারা যে দাবিগুলো চাইছেন সেগুলোর সঠিক নিরসন হয়ে, দাবি না মানলে এই আন্দোলন তো চলবে, তাহলে রোগীরা কোথায় যাবেন? না না, দাবি না মানলে মানে দাবি তো মানাটা, এবারে যদি দাবি মেনে নিয়ে তারপরে দাবি না মানলেও ওরা সিজ ওয়ার্কটা তুলে নিলেন, তারপরে পরের দিন আরেকজন ধরুন মহিলা চিকিৎসক এইভাবে নিহত হলেন, তারা তো এই দিক থেকে দেখছেন, আপনাকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো দেখতে হবে যে তারপরের দিন সুরক্ষা এনশিওর্ড হলো না, এবং তারা যথেষ্ট পরিমাণে এনশিওর্ড বোধ করলেন না যে তাদের সুরক্ষা নিশ্চিত হয়েছে। তো সেই ক্ষেত্রে রোগীর এই যে মহিলা মারা গেছেন, তিনি কি করছিলেন? তিনি তো রোগীর সুরক্ষার জন্যই ছিলেন ওখানে, সেই জায়গাতে সেফটি না পেয়ে তিনি মারা গেলেন নৃশংসভাবে। তো তারা তো এইভাবেও বলতে পারেন ব্যাপারটাকে যে আমাদের সুরক্ষা এনশিওর করুন যাতে আমরা পরিষেবা দিতে পারি, এটুকুই তো তারা চাইছেন। আমি এর মধ্যে অন্যায্য কিছু দেখছি না, আমি চাইছি যে তারা চলে আসুন কাজে, কিন্তু তাদের যে দাবিগুলো আছে সেগুলো নিরসন হোক তাড়াতাড়ি, এটাই তো সরকারের কাজ, ভূমিকা। কি বলবেন আমাকে? হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা খুব মানে অবশ্যই চিকিৎসকদের সুরক্ষার দাবি অবশ্যই টপ প্রায়োরিটি, কিন্তু একই সঙ্গে আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে যারা হাসপাতালে আসছেন তারা প্রান্তিক মানুষ, তারা মারা যাচ্ছেন, সেটাও খুব চিন্তার ঘটনা। জাস্ট টু রিমেম্বার দ্য হিস্ট্রি, পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম রাজ্য ছিল ভারতবর্ষে যেখানে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ডাক্তারদের আন্দোলন ভাঙতে এসমা প্রয়োগ করেছিলেন, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সরকারের তরফ থেকে এখনও কোনো কিছু যায়নি। যে বামপন্থীরা বারবার বলছেন তারা ভুলে যাচ্ছেন যে হোয়াট মানে মেথড জ্যোতিবাবু টুক ইন 80s, এবং সেই সময় কিন্তু আমি অনেককে চিনি যারা সেই সময় আন্দোলন করছিলেন, তাদের একটা প্রধানতম কাজ ছিল যে আন্দোলন চলছে, সব চলছে, কিন্তু পাশে প্যারালাল আউটডোর চলত। প্যারালাল আউটডোরে গিয়ে যে কোনো কেউ চিকিৎসা করাতে পারতেন। তারা অনেকেই অতিবাম রাজনীতি সমর্থক ছিলেন, তারা আমাদের কলেজের সিনিয়র, তারা বন্ধু, তারা কিন্তু এইটা করেছিলেন। আপনি যে রোগী আসছেন তাকে আপনি দেখছেন না, সে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, সে রাস্তায় মারা যাচ্ছে, সেটাও কিন্তু খুব হৃদয় বিদারক দৃশ্য। আমি বসুন্ধরাদির কাছে আসবো। এই যে শতাব্দী বলছেন যে চিকিৎসকদের যে সুরক্ষা সেটাকে এনশিওর করতে হবে সরকারকে, তারা যেন কাজ করতে পারে সেটাকে প্রশাসনকে দেখতে হবে, এবং এই বিষয়টা আজকে আদালতও বলেছে। হ্যাঁ, সত্যি সেটা দেখতে হবে। আমরা যারা মহিলারা নানান রকম হেলথ সেটআপে কাজ করেছি, সত্যি আমাদের সেরকম সুরক্ষা ছিল না। এটা একজন মহিলা হিসেবে আমি বলছি যে সত্যি সুরক্ষা দিতে হবে। লাইব্রেরিতে বসতে চাই কি রেস্টরুমে যদি যেতে চান কোনো চিকিৎসক বা কেউ কর্মরত কোনো মহিলা, সেখানে তাকে সত্যি সেই রকম সুরক্ষা দিতে হবে। টয়লেটগুলোর অবস্থাটা ঠিক করতে হবে। লবিগুলো মানে যে সমস্ত লবি দিয়ে আমরা টয়লেটের দিকে যাই বা সেখানে আলো কম থাকে, নানান রকম লোকজনের আড্ডা থাকে,
সেইগুলো যাতে নিশ্চিত হয়, সুরক্ষা যাতে নিশ্চিত হয়। এ বিষয়ে কোনো দ্বিমত তো আমি দেখতে পাচ্ছি না যে সরকার পক্ষ থেকে কোথাও কিছু দ্বিমত আছে। যা আপনাদের মানে চিকিৎসকদের যা দাবি দেওয়া আছে সেসবের বিরুদ্ধে কোনো দ্বিমত আছে। বরঞ্চ এই মুহূর্তে এই কথাগুলো বলা যায় না। চিকিৎসকরা যদি অনেক বেশি মানবিকতার সাথে একটু রোগী দেখেন, বা তারা যদি শুধুমাত্র কলকাতার হাসপাতালগুলি নয়, কলকাতার বাইরের হাসপাতালগুলিতে যারা কর্মরত অবস্থায় আছেন তারাও যদি একটু দায়িত্বের সাথে রেফারেল কম করেন, বা এই মুহূর্তে যাদের অপারেশনের জন্য, আমারই এক আত্মীয় অপারেশনের জন্য অপেক্ষা করে বসে আছে, তাকে কেউ অ্যাটেন্ড করছে না, তাকে কেউ দেখছে না, আমার আত্মীয় বলে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি, কিন্তু বহু মানুষ আসছেন ফেরত যাচ্ছেন, আসছেন ফেরত যাচ্ছেন। আন্দোলন নিশ্চয়ই এটা একটা মানে জনজাগরণের চেহারা নিয়েছে, কিন্তু চিকিৎসার আমার যা কাজ আমি সেইটা না করে শুধুমাত্র আন্দোলিত করতে থাকবো পুরো সিচুয়েশনটাকে, আর আমার দায়িত্বের জায়গাটা দেখবো না। চিকিৎসকের কাছে মানুষ তো এমনি আসে না, বেড়াতে আসে না, এটা তো রেস্টুরেন্ট একেবারে। এবং আগামী দিনে কি হচ্ছে সেটা আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, তদন্ত কতদূর এগোয় সেই আপডেট নিশ্চয়ই আপনারা পাবেন। আজকে আমরা প্রত্যেকের মতামত জানলাম, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজ এখানেই শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।